রংপুরে ছড়ায় সৈকত, ঘটনার পর ছাত্রলীগ থেকে অব্যাহতি। কুমিল্লায় ইকবাল রিমান্ডে। নোয়াখালীতে গ্রেফতার ১৩, মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয় ১৯ জন, প্রত্যাবাসনে ভূমিকার জন্যই হত্যা, গ্রেফতার আরও ৪। রাত হলেই ক্যাম্পে সক্রিয় হয় অপরাধীরা। নাটোরে নিখোঁজের ৪ দিন পর ৭ বছরের শিশুর লাশ উদ্ধার। হত্যার পর ব্যাগে ভরে ফেলে দেয়া হয় ধানক্ষেতে। ধর্ষণের পর খুন, ধারণা পুলিশের। বাসের হেলপার থেকে কোটি কোটি টাকার মালিক খুলে বসেন ভুয়া মানবাধিকার কমিশনও। ১৮ বছর ধরে প্রতারণা করা শাহিরুল রামপুরা থেকে অস্ত্রসহ গ্রেফতার। এবং রোববার যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বরিশাল থেকে সরাসরি যাওয়া যাবে কুয়াকাটা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে ফলোয়ার আর এলাকায় আধিপত্য বিস্তারই ছিল তার উদ্দেশ্য। কুমিল্লার ঘটনাকে কাজে লাগিয়ে একটি মহল যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলায়, ঠিক তখনই ১৭ই অক্টোবর পরিতোষ নামে একজন ইসলাম ধর্মকে অবমাননা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালায় উজ্জ্বল। সেই পোস্টকে বিভিন্নভাবে ছড়িয়ে দেয় সৈকত, আর তাতেই রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম এখন র্যাব হেফাজতে। র্যাব জানায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বহুদিন ধরেই নানা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল সৈকত। সেদিন ধর্মীয় অবমাননার বিষয়টি তিনি তার পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় তার কয়েক হাজার ফলোয়ারের মাধ্যমে। পরে পীরগঞ্জে লোক জড়ো করেন। এছাড়া নানা উস্কানিমূলক বক্তব্য আর মিথ্যাচার করে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন সৈকত। সহযোগী রবিউলকে ব্যবহার করা হয় মাইকিং করে লোক জড়ো করতে। পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয়, যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননা করে একটি তথ্য দেয় বা ছবি দেয়, পোস্ট করে। পরে পরিতোষ যেটা উজ্জ্বলকে আবার একটি ধর্মীয় অবমাননা করে একটি পোস্ট দেয়, সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয়। সৈকত বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বললেও প্রমাণ না পাওয়ার দাবি র্যাবের। সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে একটি অবস্থানে নেয়ার জন্য বা যে কোনো সময় তার যেন কথার যে গুরুত্ব পায়। রংপুরের ঘটনায় ৩টি মামলায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়েছিল। এ কারণে তার উপর সাধারণ শিক্ষার্থী ও তার সহপাঠীরাও ক্ষুব্ধ ছিলেন। এদিকে সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের কারমাইকেল কলেজে দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডলের আচরণ নিয়ে শিক্ষার্থী ও সহপাঠীদের কাছ থেকে বেরিয়ে আসছে নানা তথ্য। কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা জানান, সৈকত বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। হ্যাঁ, তাকে আমরা ফোন দিয়ে SMS দিয়ে তাকে সংশোধন করি। যে ফেসবুকে নানান ধরনের তথ্য, লেখালেখি, উপাত্ত যেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা বিরোধী। আমাদেরকে উস্কানিমূলক কথা বলতো, যাতে সংগঠনের খারাপ দিক অবকাশ ঘটে। গত 17 অক্টোবর মাঝিপল্লীর ঘটনায় সরাসরি অংশ নেয়ার প্রমাণ পাওয়ায় তাকে দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানায় রংপুর মহানগর ছাত্রলীগ। আমাদের যখন মনে হয়েছে যে SM সৈকত মণ্ডল যেহেতু আমাদের আদর্শচ্যুত একটা ছেলে এতদিন আমাদের মধ্যে ছিল, তাহলে ও আরও কোনো অপকর্ম করছে কিনা, এই বিষয়গুলোতেই আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যা আছে, পুলিশ, র্যাব, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সকল সহযোগিতা করেছি একে গ্রেপ্তার করার জন্য। এই ঘটনায় কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সারা দেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে 16 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া আরও 12 জনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 আসামিকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় জড়িত 13 জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় ধর্ম অবমাননার মূল হোতা ইকবাল হোসেনকে বৃহস্পতিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। একই সঙ্গে মামলার আরও 3 আসামি ফয়সাল, ইকরাম ও হুমায়ুনকে কাঠগড়ায় নেয় পুলিশ। এ সময় আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে বিচারক মিথিলা জাহান নিপা 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকারোক্তি দিলেও অধিকতর তদন্তের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, একটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করা হয়। এদিকে নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলার ভিডিওতে শনাক্ত হওয়া 8 জন সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। 13 জনের মধ্যে 8 জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে তাদেরকে শনাক্ত করে আমরা গ্রেফতার করেছি। আর অন্য যে 5 জন আছে তাদেরকে সন্দিগ্ধ হিসেবে আমরা ধরেছি। তাদেরকে আদালতে পেশ করে আমরা তাদেরকে রিমান্ড প্রেয়ার করব এবং এই রিমান্ডে নিয়ে আসলেই তাদের কাছে আরও তথ্য আমরা নেব। 15 অক্টোবর চৌমুহনীর বিভিন্ন মন্দির ও আশ্রমে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আহসানুল করিম, সময় সংবাদ। কুমিল্লা সহ এখন পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া সব মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানিয়েছেন আইনমন্ত্রী। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপূজায় সহিংসতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার অষ্টমীর দিনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে চিহ্নিত হওয়া মূল হোতা ইকবাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। 15টি জেলায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার উস্কানিদাতা বেশ কয়েকজনকেও আইনের আওতায় আনা হয়েছে। এমন অবস্থায় শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী জানালেন, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, যেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব কিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হব। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদযন্ত্রটা একটু কম্পন ধরে, সেইটার ব্যবস্থা আমরা করব। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ না পায়, সেজন্য সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। এই ধরনের ষড়যন্ত্র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির উপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মানববন্ধন এক পর্যায়ে রূপ নেয় সমাবেশে। মহানগর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন এই মানববন্ধনে। অভিযোগ করেন, বিএনপির ওপর সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতা সার্বভৌম বিনষ্ট করতে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে দেশের ভেতরে অন্য কোনো শক্তি প্রবেশের অপচেষ্টা করছে। এই দাঙ্গার মাধ্যমে আপনারা দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন, আর আমি ভাবছি অন্য কথা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে কিনা, তৃতীয় শক্তি প্রবেশ করে কিনা, কিংবা সরকার তাকে উস্কে দিচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ প্রশাসন দিয়ে
পূজা মণ্ডপে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না এবং সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে। পদত্যাগ করুন অবিলম্বে। সরকার হঠাতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হয় তার কাছে এ বিষয়ে আরও তথ্য রয়েছে। শনিবার সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সরকারের যে কোনো অর্জন বা সফলতাকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব। ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে কিলিং মিশনে অংশ নেয় ১৯ জন। মূলত প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই রোহিঙ্গা নেতাকে হত্যা করে প্রতিপক্ষ। হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি আজিজুল হক এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অপরাধের ঘাঁটি হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। একের পর এক ঘটছে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই এসব অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে উঠে আসছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া ক্যাম্পে নিজের অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর থেকে প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড সামনে আসে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। হত্যা মামলাটিতে গ্রেপ্তার আজিজুল হকের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্তও তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মাত্র ২ মিনিটে হত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা। এতে মোট ১৯ জন অংশ নেন। কিলিং স্কোয়াডে ৫ জন অস্ত্রধারী লোক ছিল। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠনের পরপরই আমাদের এপিবিএন পুলিশ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে এবং ঘটনার সাথে বর্ণিত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং আমাদের অভিযান এখনো চলছে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছে ১০ জন। এর মধ্যে আসামি ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু পুরোপুরি প্রস্তুত। কর্ণফুলী সেতুর আদলে নির্মিত সেতুটি রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর মাধ্যমে বরিশাল কুয়াকাটা নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় এলাকায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পায়রা অবশেষে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় নির্মিত এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই এলাকাবাসীর। আমরা আগে যখন ঢাকা যেতাম আমরা একটা যানজটের বিষয় হয়ে দাঁড়াইতে, সেটা আমাদের জন্য সহজ একটা উপায় হয়েছে। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এখানে অনেক অপেক্ষা করা লাগতো। আমাদের এই দীর্ঘদিনের আশা পূরণ হলো। দীর্ঘদিন গাড়ি চালাতে বহুত ভুক্তভোগী ছিলাম। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলেই এক্সট্রা ড্রোজ কেবল পদ্ধতিতে পায়রা সেতুটি নির্মাণ করা হয়েছে। ১৬৭টি বক্স গার্ডার সেগমেন্টের কারণে দূর থেকে দেখলে মনে হবে শূন্যে ভেসে আছে ১৪৭০ মিটার দৈর্ঘ্য সেতুটি। ৩২টি স্প্যানের মূল সেতুটি বিভিন্ন মাপের ৫৫টি টেস্ট পাইল সহ ১০টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত। ৩ দফা সময় বাড়িয়ে সেতুটি নির্মাণে লেগেছে ৮ বছর। ফেরিবিহীন যান চলাচল আমরা স্থাপিত হচ্ছে। সেতুটি চালু করার মাধ্যমে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে সক্ষম হবেন। ২০১৩ সালের ১৯ মে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। এতে ব্যয় ধরা হয় ১,৪৪৭ কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। নাটোরের লালপুরে নিখোঁজের ৪ দিন পর ৭ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 15 বছর বয়সী প্রতিবেশী কিশোরকে আটক করা হয়েছে। নাটোর থেকে আল মামুনের তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবি নিয়ে রিপোর্ট। একমাত্র সন্তান জেমিকে হারিয়ে শোকে দিশেহারা বাবা মা। স্বজনদের আর্তনাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে এলাকার ধানক্ষেত থেকে পলিব্যাগে বন্দি অবস্থায় জেমির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় গত 19 অক্টোবর দুপুরে লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে দাদা মোস্তফাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় জেমি। এ সময় প্রতিবেশী বখাটে কিশোর ইমনের বাসায় কেউ না থাকায় সে জেমিকে তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে। পরে জেমিকে হত্যা করে লাশ টয়লেটের মধ্যে লুকিয়ে রাখে। এক পর্যায়ে পলিথিনে মুড়িয়ে মৃতদেহ ধানক্ষেতে ফেলে দেয়। ইমনের পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভয়ে ঘটনাটি তার পরিবারকে জানায় সে। পরে ইমনের পরিবার পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। আমার সাওয়াল আমার কাছে এসব কথা কইছে, বাপের কাছে আমার কাছে কইছে, তখন আমি মেম্বারে ডাইকে এনে সালিক পুলিশের হাতে ধরাই দিয়েছি। এদিকে ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেমির স্বজন ও এলাকাবাসী। এই যে নার কারো সন্তানের সাথে হয় না, বিচার চাই, আমি তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এই বিচার যেন মানুষ দেখে বুকের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে এনেছি। আমাদের 4টি টিম কাজ করছে, খুব দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে। নিহত জেমি লালপুর উপজেলার আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, নাটোর। বাসের হেলপার থেকে কোটি কোটি টাকার মালিক, খুলে বসেন ভুয়া মানবাধিকার কমিশন। 18 বছর ধরে চলছে তার প্রতারণা। শেষ পর্যন্ত রাজধানীর রামপুরা থেকে গ্রেফতারের পর বেরিয়ে আসে প্রতারক শাহিরুলের ভয়ঙ্কর প্রতারণার সব তথ্য। জব্দ করা হয় দেশি বিদেশি বেশ কয়েকটি অস্ত্র। তোহা খান তামিমের রিপোর্টে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চালকের সহকারী হিসেবে কাজের সময় বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে গার্ড সরবরাহের নামে প্রতারণা শুরু করে শাহিরুল। মানুষ ঠকানোর হাতেখড়ি তার এখান থেকেই। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন হোমল্যান্ড নামে সিকিউরিটি গার্ড অ্যান্ড সার্ভিস, বেভারেজ কোম্পানি সহ নানা ধরনের ব্যবসা। পরে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে গড়ে তোলেন ভুয়া মানবাধিকার সংস্থা, বনে যান সংস্থার চেয়ারম্যান। রাজধানীর বনশ্রীতে অফিস ভাড়া নিয়ে বেকার ও শিক্ষিত তরুণ তরুণীদের চাকরি দেওয়ার নামে আত্মসাৎ করেন লাখ লাখ টাকা। নিরাপত্তা কর্মী নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো 15 থেকে 25 হাজার টাকা। প্রশিক্ষণ শেষে চাকরি না দিয়ে উল্টো ভয় ভীতি দেখাতো শাহিরুল। বিভিন্ন সংস্থায় আউটসোর্সিং এর নামে কর্মী নিয়োগ দিলেও দেয়া হতো না বেতন। প্রথম মাসে বললাম স্যার 1 মাস হয়েছে বেতন, কয় সামনে মাসে। চতুর্থ মাসে যখন বলি কয়েকবারে টাকা পাওয়া। সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, পরে আর চাকরি দেয়নি। অনেকবার গেছি, গেলেই ভয়ভীতি দেখায়, আমার সাথে যোগাযোগ করে না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে নিজের ক্ষমতা জাহির করা শাহিরুল সরকারি প্রতিষ্ঠানে চাকুরির নামে নিত 5 থেকে 10 লাখ টাকা। হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির নামে প্রতারণার জাল বিছায় শাহিরুল। রাজধানীর রামপুরা থেকে গ্রেফতারের সময় জব্দ করা হয় বেশ কয়েকটি অস্ত্র ও গুলি। আমরা যে অস্ত্রশস্ত্র জব্দ করেছি তার কোনোটারই তার কাছে কোনো কাগজপত্র নেই। মানবাধিকার সংস্থার যে চেয়ারম্যান, এটা একটি অলৌকিক ভৌতিক নাম। ঢাকার বিভিন্ন লোকেশনে 23 কাঠা তার জায়গা রয়েছে, তার 2টি অত্যাধুনিক গাড়ি আছে। যে সব মিলে আমরা এ পর্যন্ত প্রায় 50 কোটি টাকা সমমূল্যের সম্পদ তার রয়েছে। শাহিরুলের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 3 দশকেও রাজধানীর রামচন্দ্রপুর খাল পরিষ্কারে হাত পড়েনি। তবে মেয়র আসার খবর পেয়ে আগে থেকেই সব পরিষ্কার করে রাখা হয়। পরিচ্ছন্ন পরিবেশে এসে মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি করলেন, এখন থেকে খালে ময়লা ফেললে সিসি ক্যামেরায় শনাক্ত করে জেল জরিমানা করা হবে। রাজধানীর রামচন্দ্রপুর খাল, 100 বছরের পুরনো খালটি দখল আর দূষণে এখন মৃতপ্রায়। দীর্ঘদিন পরিষ্কার না করায় ভরা বর্ষায় জলাবদ্ধতা আর মশা দুর্গন্ধ নিত্যসঙ্গী মোহাম্মদপুরবাসীর। তবে শনিবার সকালে মেয়র আসবেন এই খবর পাওয়ার পর থেকে গত 3-4 দিন ধরে সরানো শুরু হয় খালের আবর্জনা। 40 বছরের ভিতরে মোহাম্মদী হাউজিং এত সৌন্দর্য হয় নাই, ভালো পরিষ্কার হয়েছে। একটু ভালো করে করা হইতেছে খাল,
মেয়র আইতেছে। আজকে মেয়রের জন্য এটা হচ্ছে, আমি তো মানে সকালে দেখি ভাবছিলাম যে প্রতিদিন মেয়র আসেন না কেন এই এলাকায়। একসময় মেয়র আসেন, খালের দুই পারের বেশিরভাগ ভবনে প্রবেশ করে দেখতে পান কোনো সেপটিক ট্যাঙ্ক নয়, সরাসরি মানুষের মলমূত্রের লাইন টানা আছে খালের সাথে। আগামী 6 মাসের মধ্যে এগুলো সংস্কারের নির্দেশ দেন তিনি। 6 মাসের মধ্যে আপনি বাড়ির সেফটি ট্যাঙ্ক করে ম্যানেজমেন্ট আপনিই করতে হবে। যদি না করা হয় বর্জ্য যেটা থাকবে ওই লাইনে বন্ধ করে দিব। মেয়র আসলে পরিষ্কার হয়, মেয়র চলে গেলে আবার আগের দশা। এই প্রশ্নের জবাবে আতিকুল জানান, এখন থেকে মেয়র চলে গেলেও থেকে যাবে খালের পাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। যেই ময়লা ফেলবে তাকে ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করে তাকে জেল, জরিমানা, ফাইন যা যা করা দরকার সবকিছু আমরা করব। চলতি বছর রাজধানীর খাল সংস্কারে উত্তর সিটি কর্পোরেশন 20 কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানা গেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিন 700 মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করতে 2 মাসের মধ্যে নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ধীরগতির কথা স্বীকার করলেও এর দায় চাপালেন কোভিড পরিস্থিতির ওপর। তবে এ সমস্যা শিগগিরই কাটিয়ে ওঠার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। 2013 সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের আন্তদেশীয় বিদ্যুৎ কূটনীতি। এরপর নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। তবে শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, মাস দুয়েকের মধ্যেই হতে যাচ্ছে নেপালের সঙ্গে চূড়ান্ত চুক্তি। আমাদের পিজিসিবির কয়েকটা বিষয় আছে, সেটা সেরে ফেললেই আমরা আশা করতেছি আগামী 1-2 মাসের মধ্যে নেপালের সাথে সই করব। এটা তো ইন্ডিয়ার উপর দিয়ে আসবে, জিএমআর এর মাধ্যমে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আসতেছি নেপাল থেকে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার উন্নতি কতটা তাল মিলিয়ে চলছে তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। মেগা প্রকল্প 1320 মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি প্রস্তুত থাকলেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ মিলছে কেবল সঞ্চালন সীমাবদ্ধতার কারণে। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চললেও ভাবাচ্ছে সঞ্চালন লাইন। সঞ্চালন ব্যবস্থার অগ্রগতিতে ধীরগতির কথা স্বীকার করলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন শিগগিরই কাটবে সব সীমাবদ্ধতা। কিছুটা তো সমস্যা হয়েছে কোভিডের কারণে, কাজের স্লথ গতি আসছে, তবে আমরা আশা করছি সেটা কাটিয়ে ওঠার জন্য আগামী বছরের মধ্যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো তৈরি করে ফেলা, বিশেষ করে পায়রাটা। এবং ভবিষ্যতে আমার মনে হয় না যে রূপপুরটাও আমার খুব সমস্যা হবে, আমরা কাজের অগ্রগতি যা আছে। অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের সঞ্চালন ব্যবস্থার উন্নতি নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গতানুগতিক নানা সুপারিশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ফ্রিল্যান্সারদের। আসছে ডিসেম্বরেই দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল। এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই এখন বাংলাদেশকে বলে থাকেন ফ্রিল্যান্সিং এর নতুন হাব। কিন্তু পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম না থাকায় কাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপার্জিত অর্থ দেশে আনতে ফ্রিল্যান্সারদের নির্ভর করতে হয় তৃতীয় কোনো দেশের ওপর। এতে বড় অঙ্কের অর্থ হারাতে হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর এবার এলো সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপ্যাল। এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পেপ্যাল বাংলাদেশে অপারেশন শুরু করবে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সারদের, এবং শুধু ফ্রিল্যান্সার না, ওভারঅল আমাদের ই কমার্সের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা দিন হবে। শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রফতানি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় ওয়ালটনের বিভিন্ন ইউনিটের উৎপাদন কাজও পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, প্রকল্পের অযৌক্তিক ব্যয় আর দুর্নীতি কমাতে দেশীয় সরঞ্জামের ব্যবহার বাড়াতে চায় সরকার। একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তা যারা কিনেন, যারা প্রকল্পগুলি করেন, তাদেরও কিন্তু একটা আমি বলবো জানার ব্যাপার আছে দেশে কি কি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও জানান, সরকার দেশ জুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে বলেই ইলেকট্রনিক্স খাতের জন্য বাংলাদেশ এখন বিশাল এক বাজার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। ভারত গজলজোবা ব্যারেজ খুলে দেয়ায় তিস্তা নদীর ঢল লণ্ডভণ্ড করে গেছে তিস্তা ব্যারেজ, সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। পানির আচমকা ঢলে উড়ে গেছে ব্যারেজের ফ্লাড বাইপাস, তছনছ হয়ে গেছে শহর রক্ষা
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ অনেক স্থাপনা। শাকির হোসেন বাদল, মোফাক্খারুল ইসলাম ও মমিনুল ইসলামের সহায়তায় রতন সরকার জানাচ্ছেন বিস্তারিত। ৩.৫ লাখ কিউসেক নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ কয়েক গুণ বেশি ঢলের চাপ সইতে না পেরে গত বুধবার উড়ে যায় ব্যারেজের ফ্লাড বাইপাস। বাঁধ ভাঙ্গা পানির তোরে ভেসে যায় মানুষের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, গবাদি পশুসহ সবকিছু। এর আগে কয়েক ঘন্টায় বেড়ে যাওয়া ৬.৫ ফুট পানির চাপে ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের উজানের ২টি গ্রেন ও ৪টি স্পারের বড় বড় অংশ। এই বিপর্যয় নেমে আসে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবাহিত তিস্তার ১৩৫ কিলোমিটার এলাকা জুড়ে। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, এই কারণেই পানিটা চলে আসছে। ২ মিনিটের মধ্যে মনে করেন যে সব উড়ি নিয়ে চলে গেল। বহু ঘর দুয়ার সব ভাসিয়েছে, পাকা ধান নষ্ট হয়ে গেছে। আরো যে আবাদি জমিগুলো আছে সে আবাদি জমি শেষ, রাস্তাঘাট অবস্থা শেষ। ভারত তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেয় এই দুর্যোগ বলে অভিযোগ নদী আন্দোলনের নেতার। উত্তরাখণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয়। এই বন্যার পানি এবং ঢলের পানি গজলডোবা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ না করে আকস্মাৎ সব গেট খুলে দেয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা তো মেগা প্রজেক্ট যেটা, সেটা তো ইতিমধ্যেই নেওয়া, ডিজাইন কমপ্লিট এবং ফিজিবিলিটি স্টাডি চলছে। এটা ফিজিবিলিটি স্টাডি হলেই এটা কাজের বাস্তবায়ন শুরু হবে। উজান থেকে নেমে আসা একদিনের পানির তাণ্ডবে কত মানুষ ও সম্পদের ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান তৈরির কাজ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামে একটি ভবনের ভেতর সংরক্ষণ করা ৪ টন ইলিশ জব্দ করেছে র্যাব। অবৈধভাবে মাছ রাখার অভিযোগে একজনকে আটকও করা হয়েছে। বেশি লাভের আশায় বিক্রির জন্য অবৈধভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হয়েছে বলে জানায় র্যাব। দেখে মনে হবে এটি একটি গোয়ালঘর, কিন্তু গোয়ালঘরের পিছনে বরফ দিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে বড় বড় ইলিশ মাছ। অক্টোবর মাসের ৪ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ ধরে নগরীর একটি ভবনের নিচে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৪ টন ইলিশ মাছ জব্দ করে র্যাব। বাড়ির মালিককে ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলাম নামে স্থানীয় এক সন্ত্রাসী ইলিশ মাছগুলো সংরক্ষণ করে। এলাকার মানুষ আমাদের হচ্ছে রাখার জন্য আমি কাজ করতেছি বিল্ডিংয়ে, আমার ভয় লাগে না দিলে আমার কাজ করতে দেবে না, এই জন্য আমি ডরে দিচ্ছি। প্রতিটি ইলিশ ২.৫ কেজি ওজনের বলে জানায় র্যাব। আনুমানিক ৪ টনের মতো মাছ জব্দ করি এবং ম্যাক্সিমাম মাছই দেখা যাচ্ছে যে এখানে মা ইলিশ এবং সেই সাথে জাটকা মাছও রয়েছে। তো এগুলো এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা একজন আসামিকে আটক করেছি, আরও কেউ জড়িত আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি। অভিযুক্ত সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রবাসের খবর জানাবো। ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দিয়েছে ইতালি আওয়ামী লীগে। আলাদা আলাদা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে দুই পক্ষ। সম্মেলন প্রস্তুতি কমিটি ২৮ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করেছে। অন্য অংশে সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর। রোম থেকে সে খবর জানাচ্ছেন জুমানা মাহমুদ। দীর্ঘ ৩৩ বছরের ইতালি আওয়ামী লীগ অবশেষে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। দলের নির্বাহী কমিটি গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের সাথে ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা নিয়ে বিরোধ দেখা দেয়। প্রথম দফা ১৪ নভেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে সভাপতি সাধারণ সম্পাদকের অংশ তা প্রত্যাখ্যান করে। ওই সময় সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন তারিখ নিয়ে আলোচনায় বসে। ২৮ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করলে তাও প্রত্যাখ্যান করেন তারা। আমি সহযোগিতা করব এবং আপনারা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন তারিখ ঘোষণা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। ২৮ নভেম্বর ২০২১ ইতালি আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হলো। সম্মেলনে অংশগ্রহণ করুন, আপনাদের নেতৃত্ব যোগ্যতাকে আপনারা যাচাই করুন। সাধারণ মানুষ আপনাদের কিভাবে গ্রহণ করে, সম্মেলনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনারা পুনরায় নির্বাচিত হন। রাজধানী রোমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার KM লোকমান হোসেন, প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাইদ খান, হাজী মোহাম্মদ জসিমউদ্দিন সহ প্রস্তুতি কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা 25/10/2021, মনোনয়নপত্র বাছাই
26/10/2021। দীর্ঘ 9 বছর পর ইতালি আওয়ামী লীগের এই সম্মেলন হচ্ছে। 2012 সালের 23 সেপ্টেম্বর দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আঙ্গুল তুলবেন না। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ইউরোপের দেশ স্পেনে প্রায় 50,000 বাংলাদেশের বসবাস। প্রবাসী বান্ধব সরকার হওয়ায় দেশটিতে অভিবাসীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জীবিকা নির্বাহের পাশাপাশি তারা সম্পৃক্ত আছেন নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশটিতে কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন। স্পেন থেকে সে খবর জানাচ্ছেন সাইফুল আমিন। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের প্রতীক বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। এই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ায় আইনি সহায়তা দেয়া, প্রবাসে বাংলাদেশের শিল্প সংস্কৃতি তুলে ধরা, জাতীয় দিবসগুলো উদযাপন, শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষায় সম্পৃক্ত করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। প্রতি 2 বছর অন্তর এই সংগঠনটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে প্রতিষ্ঠার 22 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের অভিযোগ, এই সামাজিক প্রতিষ্ঠানটির কাছ থেকে আশানুরূপ তেমন কোনো সহযোগিতা পাননি তারা। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের দীর্ঘ 22 বছরে আমরা যতগুলো পরিশোধ করেছি তাদের কাছ থেকে আমরা সেই ধরনের কোনো সেবা পাই নাই। আমরা আশা করি আসন্ন নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, দায়িত্ব আসবে, তারা যেন এই কাজগুলি করবে। ইলেকশনের মাধ্যমে যদি আমরা সেই সভাপতির চেয়ারে বসাতে পারি, তিনি যদি বসে আমাদের জন্য পরিশ্রম দিয়ে আমাদের কমিউনিটিকে সামনে আগায় নিতে পারে, আমার পক্ষ থেকে চাওয়া যে কোনো ইলেকশন নয়, সিলেকশন এবং যোগ্য ব্যক্তিকে তার যোগ্য স্থানে বসানো। আঞ্চলিকতা ভেদাভেদ বলে জাতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থে সিলেকশন নির্বাচন করার জন্য আমি বলবো, কারণ এই অযথা টাকা খরচ করে বাংলাদেশ কমিটিকে আর চোখে চশমা দিয়ে রাখা যাবে না। নির্বাচনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সংগঠনটি। বেড়ে যায় পদলোভী কিছু মানুষের আনাগোনা। কিন্তু নির্বাচন শেষ হলেই আবার ঝিমিয়ে পড়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রম। করোনা ভাইরাসের কারণে প্রত্যেক দেশেই সেটা স্তব্ধ হয়ে গেছিল। সেই কারণে আমরা হয়তো অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেটা করতে পারি নাই। আসন্ন এই নির্বাচনে অ্যাসোসিয়েশন পরিচালনায় যারাই দায়িত্বে আসবেন তারা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা এবং দেশের শিল্প সংস্কৃতি বিকাশের কাজ করবেন, এমনটাই আশা সেখানে বসবাসরত বাংলাদেশিদের। সময় সংবাদ, স্পেন। স্পেন থেকে সাইফুল আমিনের পাঠানো তথ্য চিত্রে আমরা রিপোর্ট দেখছিলাম। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। স্বস্তি ফিরেছে স্থানীয় নাগরিক সহ কুয়েত প্রবাসীদের মধ্যে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। পরিকল্পনা অনুযায়ী করোনা মোকাবিলার ৫ম ধাপে প্রবেশ করেছে দেশটি। সচেতনতা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। এ অবস্থায় দোকানপাটের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী ও স্থানীয় নাগরিকরা। কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানাই যে এই যে করোনা অবস্থা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমাদের এই কুয়েতে নির্মূল হয়ে গেছে। আগামী রবিবার থেকে বিমানের স্বাভাবিক গতি এবং স্বাভাবিক ফ্লাইট শুরু হবে এবং মসজিদের সমস্ত ডিস্টেন্স মার্কিং উঠিয়ে দেওয়া হবে, যার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তবে খোলা জায়গায় মাস্ক না পরলেও বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা রয়েছে। বন্ধ রেস্টুরেন্ট এবং ক্যাফেতে মাস্ক পরায় কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রোববার থেকে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় বিমান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, কুয়েত। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা হেড কোচ রাসেল ডোমিঙ্গোর। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে কোনো সুযোগ দিতে নারাজ লঙ্কানরা নিজেদেরকে ফেভারিট মানছে। বাংলাদেশ সময় রোববার বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শারজা থেকে খলিলুর রহমানের ক্যামেরায় নিয়ন মোহামিনের রিপোর্ট। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গোকে ম্যাচের চেয়ে বেশি উত্তর দিতে হলো টিমের মানসিক অবস্থা নিয়ে। ঘরে বাইরে সমালোচনায় ক্রিকেটাররা রুষ্ট, এমন সংবাদ বাতাসে ভাসলেও জিনিসটাকে পাত্তাই দেননি প্রধান কোচ। ক্রিকেটে ফোকাস থেকে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তিনি।
প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে কোচের কথারই মান রাখলেন তার শিষ্যরা। ব্যাট হাতে খারাপ সময় পার করা মুশি অবশ্য ছিলেন একটু আলাদা। বারবার উইকেটের চারপাশে ঘুরে বুঝতে চাইলেন 22 গজের ধাঁধাটাকে। তবে কারো ব্যক্তিগত অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন ডমিঙ্গো। দু একজনের উপর নির্ভর করলে শুরুটা যে ছন্দময় নাও হতে পারে সেটা ভালোই জানা আছে তার। আমার টিমের এক্স ফ্যাক্টর কোনো একজন নয়, পুরো দলটাই এক হয়ে খেলতে পারাটাই আসল। মুশফিক লিটনের খারাপ সময় যাচ্ছে, তবে সেটা স্থায়ী নয়। একটা ম্যাচে সব বদলে যেতে পারে। সোহান আফিফ বিগ হিটার, তারা হয়তো ক্লিক করছে না, কিন্তু তাই বলে তো আস্থা হারাতে পারি না। দলে পরিবর্তন আনবো উইকেটের বিবেচনায়, কারো ফর্মই এখানে মুখ্য হবে না। লঙ্কানরা পরিচিত প্রতিদ্বন্দ্বী। টেস্ট, ওয়ানডে, টি20তে কিছুদিন আগেও তাদের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তাই আলাদা করে কোনো ভাবনা নেই সিংহদের নিয়ে। নিজেদের দিনে কোনো বাধা আটকাতে পারবে না রিয়াদ বাহিনীকে। শ্রীলঙ্কা দলে কে খেলবে আর কে খেলবে না সেটা আমার হাতে নেই, আমি ভাবছিও না সেটা নিয়ে। আমার ছেলেরা নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিচ্ছে। প্রতিপক্ষ যে আসুক না কেন নিজেদের বেসিকটাই ঠিক রাখা মুখ্য। এদিকে ম্যাচের আগেই বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখলেন লঙ্কান অধিপতি। যে কোনো মানদণ্ডে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তিনি। আমরা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছি। প্রাথমিক পর্বেও আমাদের অবস্থান অন্যদের চেয়ে ভালো ছিল, তাই ছন্দ বিচার করলে অবশ্যই আমরা এগিয়ে থাকবো। এ মাঠেও আমরা খেলেছি, তো বাংলাদেশের বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছি না। প্রাথমিক পর্বের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের, তবে শেষটা হয়েছে দুর্দান্ত। এখন মূল পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। যদিও শারজার এই ছোট গ্রাউন্ডে শ্রীলঙ্কার চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে যেতে পারে এখানকার আবহাওয়া। তবে পিচ আবার স্বপ্ন দেখাচ্ছে রাসেল ডোমিঙ্গোকে। তাই এখন দেখার বিষয় বাঘসিংহের এ লড়াইয়ে শেষ হাসি কে হাসে। শারজার ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের ছোঁয়ায় রঙিন শারজা ক্রিকেট স্টেডিয়াম। মূল পর্বের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শারজা স্টেডিয়ামে। আইকনিক এই মাঠে টাইগারদের খেলা দেখতে অধীর অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। প্রত্যাশা জয় দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার 12 পর্ব। সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ঐতিহাসিক শারজা ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট বিশ্বের এক অনন্য নিদর্শন, যে মাঠ রোমাঞ্চিত করে প্রতিটি ক্রিকেট প্রেমীকে। এখান থেকে শুরু হচ্ছে টাইগারদের সুপার 12 পর্ব। বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু, প্রস্তুত শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। একসময় এশিয়ার ক্রিকেটের প্রাণকেন্দ্র ছিল এই ভেন্যু। আগের সেই জৌলুস এখন আর নেই, কিন্তু ক্রিকেট রোমান্টিকদের হৃদয়ে এখনো স্থান করে আছে এই স্টেডিয়াম। অনেক কিংবদন্তির সাক্ষী এই মাঠ। ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলেশিয়া কাপ জয়, কিংবা ভিভ রিচার্ডসকে স্পর্শ করা জয়সূরিয়ার 189 রানের সেই ইনিংস কালের সাক্ষী হয়ে সব ধারণ করে আছে এই ভেন্যু। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতো আধুনিক সুযোগ সুবিধা নেই, দর্শক ধারণ ক্ষমতা মাত্র 16,000। বিশ্বকাপের জন্য শারজায় সেটা আরও কমেছে। প্রেস বক্সও একেবারেই ছোট। তারপরও এই মাঠে পা রাখলেই যে কাউকে পেয়ে বসবে নস্টালজিয়া। বাংলাদেশ দল এই ভেন্যুতে 5টি ওয়ানডে খেলেছে, যার সবশেষটা ছিল 26 বছর আগে। ঐতিহাসিক এই মাঠে খেলার রোমাঞ্চ নিশ্চিতভাবেই ছুঁয়ে যাবে প্রতিটি ক্রিকেটারকে। ভক্তদের মাঝেও রোমাঞ্চ কোনো অংশে কম নয়। মাঠটা আসলেই অন্যরকম, আর প্লেয়াররা এখানে 20 বছরের ভিতরে এখানে খেলে নাই, আর সবকিছু মিলে আসলে অন্যরকম একটি খুবই এক্সাইটেড বলতে পারেন। কখন খেলা শুরু হবে, কখন মাঠে যাব, কখন চিৎকার করবো বাংলাদেশ করে। বিশ্বের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনের রেকর্ডটা এখনও শারজা ক্রিকেট স্টেডিয়ামের। সংখ্যার হিসেবে সেটা 240। আরব আমিরাত ক্রিকেট দল টেস্ট মর্যাদা না পেলেও আবুধাবি, দুবাইয়ের মতো এ মাঠও টেস্ট অ্যাক্রিডেটেড। অনুষ্ঠিত হয়েছে 9টি টেস্ট ম্যাচ। এবার বিশ্বকাপের আয়োজকের মর্যাদা যুক্ত হলো শারজা স্টেডিয়ামের। 26 বছর পর টাইগারদের এ মাঠের নতুন যাত্রাটা জয় দিয়ে রঙিন হোক, এমন প্রত্যাশাই সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিক উদ্বোধন হলো সাদা গাহফিয়া টুপির আদলে নির্মিত 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ ভেন্যু আল থুমামা স্টেডিয়াম। উদ্বোধনী আয়োজন দেখতে দোহায় ভিড় করেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উদ্বোধন করা হলো মুসলিম সংস্কৃতি ও আরব অঞ্চলের ঐতিহ্যের সাদা গাহফিয়া টুপির আদলে নির্মিত 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ ভেন্যু আল থুমামা স্টেডিয়াম। এবারের ফুটবল বিশ্বকাপে উৎসবের নগরী এখন দোহা।
ঘরোয়া ফুটবল আমির কাপ ফাইনাল খেলার মাধ্যমে উদ্বোধন করা হলো আল থুমামা স্টেডিয়ামের। উদ্বোধনী ম্যাচ দেখতে এসে স্থানীয়দের পাশাপাশি উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। আল থুমামা সুন্দর একটি স্টেডিয়াম আজ উদ্বোধন হলো। 2022 সালে এখানে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমরা অনেক আনন্দিত উচ্ছ্বসিত, আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কাতারে আরো একটি স্টেডিয়াম উদ্বোধন হলো, আমরা সকল বাংলাদেশিরা এখানে দেখার জন্য আসছি। কাতারের যে আয়োজন আসলেই ওয়ার্ল্ড কাপের আয়োজনগুলো অত্যন্ত সুন্দর হয়েছে আমি মনে করি, এবং আমরা যেভাবে ফ্যামিলি নিয়ে এসেছি এখানে একটি সুন্দরভাবে খেলা দেখতে পেরেছি। কাতার ফুটবল বিশ্বকাপে মাঠে বসে প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলার যে একটা আমাজপূর্ণ খেলাটা যাতে আমরা সশরীরে এবং দেখতে পারি। থুমামা স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা অনুষ্ঠিত হবে, আমরা অধিক আগ্রহে বসে আছি ইনশাআল্লাহ। আরব অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত আল থুমামা স্টেডিয়ামে 40,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আল থুমামা স্টেডিয়ামে। 8টি ভেন্যুর মধ্যে ইতোমধ্যে আল জোনফ, শেখ খলিফা, এডুকেশন সিটি, আল রায়হান, আল থুমামা সহ 5টি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও 3টি স্টেডিয়াম। সময় সংবাদ, কাতার।